আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে এমএলএম এর বিস্তার নিয়ে। এই জন্য আমাদের অতিথি হিসেবে এসেছেন মঞ্জুর আহমেদ, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। মঞ্জুর আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে কথা শুরু করার আগে দর্শকদের জন্য কিছু তথ্য আমরা জানিয়ে আসি। দর্শক, আপনি চাইলে সরাসরি এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ফোন করতে পারেন 818921 থেকে 7 এই নাম্বারে, কিংবা চাইলে ইমেল করতে পারেন youngnight@18newstv.com এই অ্যাড্রেসে, কিংবা যে কোনো মোবাইল থেকে 2233 এই নাম্বারে SMS করতে পারেন YN স্পেস আপনার নাম, আপনার বক্তব্য এটা লিখে। আমরা আসলে পুরো এই সপ্তাহ জুড়েই কথা বলছিলাম এমএলএম নিয়ে। এমএলএম এর বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই পুরো সপ্তাহ জুড়ে কথা বলেছি। তো আজকে আমরা কথা বলবো এমএলএম এর বিস্তার বাংলাদেশে, এই বিষয়টা নিয়ে। আপনি তো বেশ কিছুদিন ধরেই সাংবাদিকতা করছেন এবং এই বিষয় নিয়ে কিছু কাজও করেছেন, বেশ কয়েক বছর ধরে কাজ করেছেন। তো আসলে প্রথমে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশে আমরা কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে আমরা আসলে ডেস্টিনি এবং বিভিন্ন এমএলএম প্রতিষ্ঠান সম্পর্কে, তাদের কার্যক্রম সম্পর্কে শুনতে পাচ্ছি, এবং এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে পত্রপত্রিকায়, এবং যারা এটার সঙ্গে যুক্ত বা যুক্ত না তাদের মধ্যেও এক ধরনের আলোচনা রয়েছে। তো আসলে পুরো ব্যাপারটা আসলে কি, এটা নিয়ে যদি আমাদের একটু বলেন। আসলে এই দফাতে আমরা ডেস্টিনি 2000 বা ডেস্টিনির যে আলোচনাটা আসছে সেটা প্রধানত এসছে বাংলাদেশ ব্যাংক ডেস্টিনিতে একটা ইনভেস্টিগেশন করে তারা দেখেছে যে এখানে আমানত সংগ্রহ করা হচ্ছে। তো আমানত সংগ্রহ করার বিষয়টি আসলে ব্যাংকের স্বীকৃত, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করে তাদের কাছেই, তারাই কেবলমাত্র আমানত সংগ্রহ করতে পারে। তো বাংলাদেশ ব্যাংক এখানে তার পরিদর্শন করে দেখেছে যে এখানে আমানত সংগ্রহ করা হচ্ছে। সেই নিউজটি প্রথম পত্রিকাতে আসার পরেই ডেস্টিনি নিয়ে নানা ধরনের নিউজ হচ্ছে। এবং বাংলাদেশে আসলে এই জাতীয় মাল্টি লেভেল মার্কেটিং এর তথ্য আমরা পাই যে 1990 সাল থেকে এটা স্টার্ট হয়, এবং এটা হচ্ছে একজন সদস্য আরো কিছু সদস্য সংগ্রহের মাধ্যমে এটা শুরু হয়, এবং এটা একটা অনেক টাকার কমিশন পাওয়ার বিষয়টি এসেছিল। তার এই শুরুর দিকেই আমরা মিডিয়া অতটা শক্তিশালী ছিল না, এবং মিডিয়ার কাছেও এত তথ্য এইগুলো ছিল না, এবং জানা বোঝাও ছিল না। পরবর্তীতে দেখা যায় যে নানান কোম্পানি এসে গেছে, এবং সেই কোম্পানিগুলো ধরে ধরে একটা সময় মিডিয়াতে এটা নিউজ শুরু হয়। আমার যতটুকু মনে পড়ে হুন্ডি, কাজল, ঝিনেদাতে এটা একটু মাল্টি লেভেল মার্কেটিং ঠিক না। এরা 12% মাসিক সুদে মানুষের কাছ থেকে টাকা নিত, এবং সদস্য সংগ্রহের পদ্ধতিটা এমএলএম সদস্যদের মতোই করেই, যে ঠিক ডিস্ট্রিবিউটার এমএলএম যেভাবে করে সেভাবে না, কিন্তু একজন সদস্য আরো কয়েকজন সদস্য নিয়ে গেলেই টাকার ফ্লোটা থাকলেই ওই সদস্যের 12% সুদটা দেওয়া যায়। তো তার পরবর্তীতে দেখা গেল যে অনেকগুলো কোম্পানি, একই আসলে পিরামিড পদ্ধতি। হ্যাঁ, পিরামিড পদ্ধতি। এবং এটাকে আপনি যদি বলেন যে ডেস্টিনির কথা, ডেস্টিনি বায়োনারি বা পিরামিড পদ্ধতিতে সংগ্রহ করে, যদিও তারা বলছে ডাইরেক্ট সেল করে, কিন্তু আসলে এটা বায়োনারি বা পিরামিড পদ্ধতিতেই হয়। এবং ডেস্টিনি এখানে কার্যক্রম শুরু করেছিল 2000 সালে। 2001 সালে তারা এটা শুরু করে, এবং ডেস্টিনি 2000 এইটা দিয়েই তাদের কার্যক্রম শুরু হয়। এবং এরা মূলত প্রথম লাইসেন্সটা বা যে অনুমোদনটা নেয় সেটা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি থেকে। এবং সেখানে যে কোম্পানি প্রতিষ্ঠার জন্য যে জয়েন্ট স্টক কোম্পানি, যে কোনো কোম্পানি ফর্ম করার জন্যই এটা বলতে হয় যে কি ধরনের কোম্পানি, সেখানে একটি লাইন ছিল যে এমএলএম ব্যবসা তারা করবে। কিন্তু ওই এমএলএম কোনো অথরিটি নাই। যেমন আপনি দেখেন জয়েন্ট স্টক কোম্পানিতে বাংলাদেশের লক্ষ লক্ষ কোম্পানি রেজিস্টার্ড হয়, পরবর্তীতে তার মাদার যে নিয়ন্ত্রক সংস্থা তার কাছ থেকে লাইসেন্স দিতে হয়। যেমন ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেই তাকে লাইসেন্স নিয়ে ব্যবসার কার্যক্রম আসলে পরিচালনা। তেমনি ভাবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও একইভাবে ওইখান থেকে লাইসেন্স নিয়ে পরবর্তীতে এইরকম ভাবে যে কোনো ট্রেডের জন্য এই লাইসেন্সটা প্রথম আগে জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিয়ে তারপর যেতে হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত মাল্টি লেভেল মার্কেটিং এর জন্য কোনো অথরিটি বা কোনো আইনই এখনো নাই। আইন নাই, নীতিমালা নাই, কিন্তু এটা একটা চলছে আর কি 90 সালের থেকে। এবং একটার পর একটা কোম্পানি আসতেছে, কিছুদিন পর পর নিউজ হয়েছে, আপনি দেখেছেন জিজিএন, তারপরে আইটিসিএল, এরকম অনেক প্রতিষ্ঠান আসছে, এবং এইটা নিয়ে প্রতারণার অভিযোগ এসছে। কিছু অভিযোগ বাংলাদেশ ব্যাংক, কিছু ব্যাংকিং এর অভিযোগ পেয়েছে, আইটিসিএল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে 2000 সালে আমি যতটুকু জানি ফরাসউদ্দিন সাহেব যখন গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকে, তখন শায়েম এস কিবরিয়াকে একটা চিঠি দিয়েছিলেন, ডিও লেটার। সেখানে এই কতগুলো প্রতিষ্ঠানের নাম দিয়ে উনি বলেছেন, তখন অবশ্য ডেস্টিনি আসেনি। তারপরে পরেই
ডেস্টিনির বিষয় নিয়ে 2004-05 দিকে বাংলাদেশ ব্যাংক কিন্তু সরকার কিংবা বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে যে ডেস্টিনির যে কার্যক্রম তা প্রতারণামূলক হতে পারে, এটা একটা জনরোষ তৈরি করতে পারে, এবং কিছু জনরোষ তৈরি হয়েছে, প্রতারণা হয়েছে, এরকম অভিযোগ। কিন্তু ঠিক ব্যাংকিংটা তাদের ছিল না, যে কারণে বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব এখানে আসে নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংক সাজেস্ট করেছিল বা অর্থ মন্ত্রণালয় বলেছিল এটা নিয়ে তাদের অথরিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা হয়েছিল, বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা হয়েছিল। এবং আমি বলতে চাই যে ডেস্টিনি যখন কার্যক্রম শুরু করলো, তো জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারপরে কিন্তু আর কোথাও সে কার্যক্রমের জন্য কোনো রেজিস্ট্রেশন বা কোনো ধরনের লাইসেন্স বা কিছু নেয়নি। তারা এসে ডেস্টিনি 2000 থেকে এই পদ্ধতিটা হচ্ছে একজন সদস্য সংগ্রহ করার মধ্য দিয়ে সেই সদস্য তার দুই হাতে দুজন সদস্য তৈরি করবে। এইভাবে 15 জন সদস্য যখন হবে, তখন সে প্রথম যে সদস্য সংগ্রহ শুরু করলো সে 1800 টাকা কমিশন পাবে, আর প্রতিজন সদস্য 5000 টাকা করে দিয়েই কিন্তু সদস্য হবে, এবং এই টাকাটা যে ডেস্টিনির উদ্যোক্তাদের কাছে চলে যাবে। এখন যদি এই 15 জনের আপনার দুই হাত, ডান হাত এবং বাম হাত, এই বাম হাতে আপনি একটা সদস্য হবে, ডান হাতে একটা সদস্য হবে, আবার ওই যে দুই সদস্য, ডান হাতের সদস্য বা হাতের সদস্য, তারা আবার দুজন করে করবে। এইরকম ভাবে 15 জন সদস্য যখন হবে, তখন প্রথম যে ব্যক্তিটি সে 1800 টাকা কমিশন পাবে। এভাবে যত বাড়তে থাকবে, এটাকে সাইকেল বলা হয়, সাইকেলটা যত নিচের দিকে যেতে থাকবে কমিশনটা আয় হতে থাকবে। দেখা যায় যে ডান হাতের কোনো একজন সদস্য এটাকে কন্টিনিউ করতে পারেনি, তখন কিন্তু ডান হাত অফ। এবং এই প্রশ্ন সাংবাদিকদের পক্ষ থেকে ডেস্টিনির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এইরকম হয়, তখন তো আর এই ডান হাত তো অকেজো হয়ে গেল, তাহলে যারা 5000 করে দিয়ে দিয়ে আসছিল তাদের টাকাটা তো আর ফেরত পাচ্ছে না, বা তারা তো আর কমিশন আয় করতে পারছে না। উনি বলেছিলেন যে আমরা যতটুকু শুনেছি যে উনি বলেছেন যে এটা কিন্তু সে চাইলেই আমার কাছে পাইতে পারে। তো এইটা দিয়ে তাদের শুরু হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 2005 সালে তারা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি করছে, তারপরে যে তারা এখানে রেন্টেশনের ব্যবস্থা করেছে, এবং রেন্টেশনের নিয়ে মজার মজার তথ্য আছে। যেমন বাণিজ্য মন্ত্রণালয় তারা 2011 সালে, 2006 সালে 5 সাল থেকে তারা শুরু করেছে রেন্টেশনের জন্য অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ, তাদের কাছ থেকে টাকা নেওয়া, আমানত নেওয়া, সেসব সংগ্রহ শুরু করেছে। 2011 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের সময় তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি দিচ্ছে যে আমাদেরকে বাণিজ্যিক ভিত্তিতে রেন্টেশন করা, মানে গাছ লাগানোর অনুমোদন দেওয়া হোক, এবং এই অদৃশ্য পণ্য যে গাছ হয়নি, যে জমি পায়নি, যেখানে রেন্টেশন করা হবে কি হবে না অনিশ্চয়তা আছে, সেগুলো কিন্তু মানুষের কাছ থেকে ডিপোজিট নেওয়া হয়েছে, অলরেডি সোল্ড। হ্যাঁ, সোল্ড। এবং পরে বাণিজ্য মন্ত্রণালয় এটা বলেছে যে এই ধরনের বাণিজ্যিক গাছ বনায়ন কর্মসূচি অনুমোদন দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয় নেই। তখন এটা গেছে পরিবেশ মন্ত্রণালয়, যে পরিবেশ মন্ত্রণালয় বলেছে যে এই ধরনের হয় না। তখন তারা আরেকজনের অভিযোগ এনেছে যে অমুককে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়নি। এই কার্যক্রম চলছে, এগুলো নিয়েই মিডিয়াতে আসার আলোচনা এসছে। এখন নানানভাবে এটা হয় কি যে এটা তো যতক্ষণ ইনফ্লো থাকে টাকার, এবং এটার ব্যাপারটা কি, আপনি 5000 টাকা দিলেই কিন্তু আমি তাদের ডিস্ট্রিবিউটর হব না, আমাকে 500 পিভি পাইতে হবে। এই 500 পিভিটা হলো তাদের যে সমস্ত পণ্য আছে, নাইজেলা, চুল উঠে যাচ্ছে সেটা বন্ধ করা, যৌনবর্ধক, এরকম নানান পণ্য আছে, এবং সেই পণ্যগুলো ইন্টারন্যাশনালি দেখা গেছে যে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলো যেগুলো এগুলো করে সেগুলো নিম্নমানের পণ্য, এবং প্রচলিত বাজার ব্যবস্থায় আসলে এগুলো বিক্রি করা একটু কঠিন। এই কারণে কি আসলে এই বাজার আসলে এটাকে বলা হয় অপচলিত বাজার ব্যবস্থা, হ্যাঁ, বাজার মানে মার্কেটিং পলিসি। এটা হয় কি যে বড় বড় কোম্পানিগুলো আপনার ধরেন টয়োটা কার কিংবা ফিলিপস কিংবা এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা অ্যাড করে টেলিভিশনে নানান ভাবে, এবং সেটা দেখে মানুষ কেনে, যাচাই বাছাই করে তার মতো করে কেনে। এদের পণ্যটা অপচলিত, এরা এই লেভেলে মার্কেটিং করতে চায়, এবং এইটা কিন্তু এই লেভেলে মার্কেটিং করার দেখাই গেছে ওয়ার্ল্ড ওয়াইড যে এই লেভেলে মার্কেটিং এর পণ্যগুলো নিম্নমানের হয়, এবং এটা যাচাই বাছাই হয় না যে এটা আসলে কতটুকু মানসম্মত। মানে যেহেতু আসলে সরাসরি বিক্রি হচ্ছে, এটা সরাসরি বলা যাবে না, কারণ আপনি 5000 টাকা দিয়ে যখন আপনি ওর প্রোডাক্ট কিনছেন, 5000 টাকা দিয়েই প্রোডাক্ট কিনছেন না, কিন্তু 5000 টাকা দিচ্ছেন আপনি এই যে এখানে জয়েন করবেন বলে, আপনি তারপরে 500 পিভি যখন পাবেন, সেই 500 পিভিটা হবে পণ্যের উপর, পণ্য অনুযায়ী তার সেই পিভিটা যোগ হবে, মার্কিং আছে, সেই অনুযায়ী 500 পিভি যখন পাবেন তখন আপনি ডিস্ট্রিবিউটর। তখন এইভাবে আপনার চলতে থাকবে। 15 জনের সার্কেল গেলে আপনি 1800 টাকা ব্যাক পাবেন, মানে শুরুতে 5000 টাকা দিয়ে। এরকম একটি জিনিস কিন্তু এটা 2004 সালের দিকে বাংলাদেশ ব্যাংক এটা তৈরি করে
মানে ডায়াগ্রাম এঁকে দেখিয়ে দিয়েছিল যে এইটা করছে এবং এইটার ফলাফল কিন্তু ভালো হবে না, এটা প্রতারণাই হবে। এবং তারপরে আসলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে অবশ্যই শুনবো, কিন্তু একজন দর্শক বেশ কিছুক্ষণ ধরে তিনি লাইনে আছেন, আমাদের আলোচনায় অংশ নিতে চান, আমরা তার সঙ্গে একটু কথা বলে আসি। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন বা বক্তব্য। হ্যালো, আমি আনিস মাহমুদ বলছি মালিবাগ থেকে। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাইছিলাম একটা বিষয়ে, আমি কাইন্ডলি বলে দেবো, যেহেতু টকশো আমাদের আমাদের সচেতন করার জন্য সাধারণ মানুষ যারা রয়েছে এবং সাথে যারা ইনভলভ রয়েছেন, আমি প্রথমে সময় চাইবো, আমাকে একটু বলার সুযোগ দিতে হবে একটু সংক্ষেপে, আমরা আসলে অনেক বিষয় নিয়ে কথা বলতে চাই। জি আচ্ছা, সম্ভব। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে স্যার প্রথমে মাল্টিপারপাস নিয়ে কথা বলেছেন উনি, তো আমি মাল্টিপারপাস নিয়ে প্রশ্ন করতে চেয়েছিলাম, তো কিন্তু এখন স্যারের পরবর্তী আলোচনাতে আমার মনে হচ্ছে মাল্টিপারপাস নিয়ে কথা বললে আমি হয়তো সঠিক অ্যান্সার পাবো না মনে হচ্ছে। আমি একটু বলবো যে আমি আপনার মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে আমি ইন্টার্নি করছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস কমপ্লিট করেছি, আমি গত 3 বছর ইন্টার্নি করছি, ঠিক আছে। তো স্যার যে কথাগুলো বললেন, একটু আগে বললেন যে আপনার প্রত্যেকটি ব্যক্তি 5,000 টাকা করে বা সাপোজ 5,000 টাকা দিচ্ছে, এটা গুলো নিয়ে তারা কি করছে, উপরের দিকে চলে যাচ্ছে। একটু আগে আবার কিন্তু বললেন যে প্রোডাক্ট 500 টাকা দিয়ে প্রোডাক্ট কেনা হয়, ঠিক আছে। তো আমার যতটুকু জানি, আমি যেটা জানি যে ডেস্টিনির যে বিজনেসটা করে, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে, আমি ডেস্টিনি ডিস্ট্রিবিউটর না, ডেস্টিনি যে কাজটা করে আমার যতটুকু মনে হয়, ওদের পণ্য তালিকার 250 থেকে 300 পণ্য রয়েছে, ওকে, 250 থেকে 300 পণ্য রয়েছে। আপনি টাকা দিবেন, প্রোডাক্ট পাবেন, ঠিক আছে, টাকা দিবেন, প্রোডাক্ট পাবেন। আপনি এসি চান, এসি পাবেন, টিভি চাচ্ছেন, টিভি পাবেন, নাইজেলা চাচ্ছেন, নাইজেলা পাবেন। আপনি যে প্রোডাক্টে যে পরিমাণ টাকা দেবেন সেই প্রোডাক্ট নিয়ে আপনি বাসায় চলে যাবেন। ফ্রি আপনাকে দেওয়া হবে ডিলারশিপ কার্ড বা ডিস্ট্রিবিউটরশিপ, ঠিক আছে। তো ওই নেক্সট টাইম আপনি যদি আবার প্রোডাক্ট সেল করেন, ঠিক আছে, তাহলে ওখান থেকে কমিশন আপনি পাবেন, ঠিক আছে। তাহলে যে এই যে বলা হচ্ছে যে টাকা দিয়ে জয়েন করে উপরের দিকে বেশি লোক টাকা পাচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে, 500 টাকা জয়েনের জন্য কোনো টাকা লাগছে না। আপনি প্রোডাক্ট পারচেস করলে ইলেকট্রিক প্রোডাক্ট আছে, হেলথ প্রোডাক্ট আছে, ফুড প্রোডাক্ট আছে, এনভাইরনমেন্ট প্রোডাক্ট আছে, এনভাইরনমেন্ট প্রোডাক্ট আছে, ঠিক আছে, ব্যাংকিং প্রোডাক্ট আছে, ওকে। তো এই যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি যদি পারচেস করেন, তাহলে আপনাকে অটোমেটিক্যালি ডিলারশিপ কার্ড দেওয়া হচ্ছে বা ডিস্ট্রিবিউশন কার্ড দেওয়া হচ্ছে, ঠিক আছে। এক্সট্রা কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না, আমি তো জানি। যদি আপনি যাচাই করতে চান, যাচাই করতে পারেন, ঠিক আছে। নেক্সট টাইমে যখন আপনি ডিলারশিপ পেয়ে যাচ্ছেন, তখন হচ্ছে আপনি যদি কাজ করেন তাহলে আপনি পরবর্তী সেল থেকে আপনি এখান থেকে কমিশন পাবেন, তার একটা পার্সেন্টেজ আছে, ওকে। আমি আপনাকে স্পেসিফিক বলি, কোম্পানিতে আমি যত জানি ডেস্টিনি কোম্পানিতে 250 থেকে 300 পণ্য আছে, ইলেকট্রিক প্রোডাক্ট, ভিডিওকন এবং D2K ব্র্যান্ডের, এসি, টিভি, মাইক্রোওভেন, ওয়েব, ঠিক আছে, আপনার ফ্রিজ থেকে শুধু সবকিছু, কসমেটিক্স, হেলথ প্রোডাক্ট, ফুড প্রোডাক্ট, ঠিক আছে। তো এই বিষয়ে আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটা জানি এবং স্যার যেটা বলে সব বিরোধী হয়ে যাচ্ছে আমার, এবং তার বিরুদ্ধে মানে বক্তব্যের পার্থক্য রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি ডেস্টিনি সম্পর্কে বা মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ? ঠিক আছে, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনার বক্তব্য আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা আপনার যে বক্তব্য, যে তথ্যগুলো তিনি দিলেন, যে উনি বিষয়ে কিছু কাজও করেছেন, পড়াশোনা করেছেন, তো বলছিলেন যে আসলে যে প্রোডাক্টটা কেনার পরে মানে টাকাটা দিয়ে আসলে তিনি প্রোডাক্টটা পাচ্ছেন। প্রথমত আমি যেটা বলেছি এটাই হচ্ছে সঠিক, যে আপনার 5,000 টাকা কোনো জায়গায় দেখছি মাল্টিপারপাসে 6,000, পরে সেটা বাড়িয়ে 10,000, এরকম ভাবে আসছে। রেন্টেশনের আরো বেশি, এবং রেন্টেশন যখন হবে বনায়নের জন্য লাখ লাখ টাকাও নেওয়া হয়েছে, যেটা ডিপোজিট কালেকশন বলছে বাংলাদেশ ব্যাংক। এবং এগুলো বিষয়ে সরকারের সংস্থা, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ ব্যাংক, নানান লেভেলে নানান রিপোর্ট আছে। সুতরাং সেই রিপোর্টগুলোতেও এগুলো বলা আছে, এবং ওয়ার্ল্ড ওয়াইডই বিষয়টা এরকম। এটা নট দ্যাট যে বাংলাদেশেই কেবলমাত্র মাল্টি লেভেল, এবং আপনি জেনে থাকবেন যে বিশ্বে 53টা দেশে মাল্টি লেভেল মার্কেটিংকে বন্ধ করা হয়েছে। সুতরাং এইটা বলার কোনো সুযোগই নাই যে প্রোডাক্ট কিনবেন। এইটা কেন আসছে প্রোডাক্টটা তারা সেল করতে চায় কিভাবে, যেহেতু তাদের এইরকম বিজ্ঞাপন দেওয়ার সুযোগ নাই বা ওই রকম লেভেলের প্রোডাক্ট না, তারা এই পদ্ধতিটা আগাতে চায়। এবং এটার যেটা সমস্যা, যে শেষে কোথায় হবে, এবং এটা বলাই হয় ওয়ার্ল্ড ওয়াইড। ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, থাইল্যান্ড, চীন, মানে নানান দেশে, ইটালি, ফ্রান্স, জার্মানি, 52টা দেশে এই মাল্টি লেভেল মার্কেটিংটাকে বন্ধ করা হয়েছে। চীনে জন অসন্তোষ হয়েছিল, দাঙ্গা হয়েছিল, এবং 1998 সালে চীন জুড়ে এটা
ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছিল। চীন সরকার এটা বন্ধ করেছে এবং এ ধরনের মাল্টি লেভেল মার্কেটিং টোটালটা বন্ধ করে তারা ডাইরেক্ট সেলিং এ, আপনি দেখবেন যে টেলিফোনে, ইন্টারনেটে পণ্য বিক্রির কথা বলা হচ্ছে। এখন আমাদের এখানে হয়েছে যে এক একটা জিনিস বুঝাচ্ছে, কিন্তু এটা সমস্যাটা হচ্ছে যে একটা সার্কেল যখন হয়, একটা সাইকেল যখন হয়, তার থেকে একজন যখন বেরিয়ে যায় তখন ওই সাইকেলটা ভেঙে পড়ে। এখন যে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করলেন, 1800 টাকা কমিশন পেয়েছেন, আপনি তো আরো মাল কিনছেন, কিন্তু 1800 টাকার যে পেলেন পরে যে আপনি আর পেলেন না, এটা কেউ অভিযোগ করে নাই বা করছে। কিন্তু এইটা নিয়ে চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যাওয়ার পরিস্থিতি এখানে কে যাবে? 5,000 টাকার জন্য এখন যে অবস্থা হয়েছে, 1800 টাকা পাওয়ার পরে সে হয়তো 5,000 টাকার জন্য যাচ্ছে না, আর এই অবস্থাটা তৈরি হয়েছে। তো সে কারণেই উনি যেটা বললেন সেটা উনার একটা ধারণা, এটা নানান সংস্থার কাছে, নানান ভাবে মিডিয়ার কাছে আলোচনা এসছে, বারবার লেখা হচ্ছে, বারবার বলা হচ্ছে, এই জিনিসগুলো আছে। এবং ডেস্টিনি কেবল করছে না, নিউএ করেছে, জিজিএন করেছে, আইটিসিএল করেছে, এটা এই ফর্মে চলছে। এবং এটা কেবলমাত্র বাংলাদেশে, আমি বারবার বলছি, পৃথিবীর 52টা দেশ বন্ধ করেছে। আমরা সেই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব। আপনি বলছিলেন যে বাংলাদেশে আসলে এ ধরনের পিরামিড পদ্ধতিতে যে বাজার ব্যবস্থা বা অর্থ লেনদেনের যে ব্যবস্থা, সেটা আসলে 90 সাল থেকে শুরু হয়েছে এবং ডেস্টিনি তো আসলে আরো প্রায় 10 বছর পরে আসলে বাংলাদেশে কাজ শুরু করেছে। তো এর আগের 10 বছরে যে প্রতিষ্ঠান বা যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল, সেগুলো তো আমরা দেখেছি যে সেগুলো শেষ পর্যন্ত আর টেকেনি, এবং অনেক ক্ষেত্রে আসলে দেখা গেছে যে অনেকে প্রতারিত হয়েছেন, অনেকে তাদের সর্বস্ব হারিয়েছেন, এবং শেষ পর্যন্ত আসলে অনেকে উধাও হয়ে গেছেন, অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো এখান থেকে আসলে মানে এমএলএম এর বিষয়ে আসলে এক ধরনের সচেতনতা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়তো হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সে ধরনের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা বাংলাদেশ সরকারের কোনো বিভাগ থেকে, কোনো পর্যায় থেকে আমরা কিন্তু দেখিনি। এটার কারণটা কি? আসলে এইটা তো ধরেন এখন একটা আইন করার প্রক্রিয়া নেওয়া হয়েছিল, এবং জয়েন্ট স্টক কোম্পানি থেকে যে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে তার বাইরে কিন্তু কারোর কিছু নাই। এবং সমবায় অধিদপ্তর থেকে ডেস্টিনি 2005 এর দিকে আরেকটা রেজিস্ট্রেশন নিয়েছিল, যেটা ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে। অন্যদের ক্ষেত্রে এই যে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির থেকে রেজিস্ট্রেশন নেওয়া হলো, তারপরে এটা যে কোনো আইন দিয়ে, কোনো অথরিটির মাধ্যমে এটা কিন্তু যাচাই বাছাই করে, বা তাদের ব্যবসার ধরনটা তো জনগণের কাছ থেকে টাকা নেওয়া বা জনগণের কাছ থেকে প্রোডাক্ট বিক্রি করে, এই জিনিসটাকে রেগুলেট করার মতো কোনো বডি কিন্তু নাই। না থাকার কারণে তাদেরকে কিন্তু কেউ রেগুলেটও করছে না, যে কারণেই কিন্তু এখনটা একটা আইন করার চেষ্টা করা হয়েছিল। এবং আইনটা যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল ক্যাবিনেটে, সেখানে নিয়ন্ত্রক সংস্থা কে হবে, তো বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছিল যে এটা আলাদা একটা নিয়ন্ত্রণ সংস্থা তৈরি করা হবে। এটা ক্যাবিনেট একমত হয়নি। ক্যাবিনেট ওটা রিটার্ন করে বলেছে যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ই হতে হবে, এবং সেভাবে তৈরি করে, কারণ এর জন্য লোকবল, নতুন নিয়ন্ত্রণ সংস্থা করতে লোকবল দিতে হবে। কিন্তু এই যে যখন এই প্রক্রিয়া চলছে, তখন কিন্তু ওয়ার্ল্ডেই এই জিনিসটা, মাল্টি লেভেল মার্কেটিংটা, আমি বললাম যে 52টা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে এখন টেলিফোনে পণ্য বিক্রয়, ডাইরেক্ট সেলিং, ওয়ান টু ওয়ান, ইন্টারনেটে বিক্রয়, সেগুলো কিন্তু আছে। এবং সেগুলোকেও তাও বলা হচ্ছে অদৃশ্য পণ্য বিক্রি করা যাবে না, নানান রকম। এবং এর সঙ্গে যে পণ্যের আসলে অস্তিত্ব নেই, এ ধরনের কোনো পণ্য বিক্রি, এবং যে পণ্য ভবিষ্যতে হবে এটা বিক্রি করা যাবে না, এবং তারা করছেও না। এবং দ্বিতীয়ত হলো যে এর সাথে শিক্ষক, সামরিক, বেসামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এরা যুক্ত হতে পারবেন না, যাতে প্রভাব বিস্তার করে কোনো কিছু, এরকম নানান রেগুলেশন দিয়ে চীনে এটা করা হয়েছে, যুক্তরাজ্যে এটা করা হয়েছে। সুতরাং এইটা কিন্তু নটজাট যে বাংলাদেশেই নতুন হচ্ছে, 1941 সাল থেকে ওয়ার্ল্ডে আছে। উনি বললেন, ঠিক আছে, উনার কথা আমি বলছি যে উনি, আমাদের কিন্তু আসলে আরো অনেক দর্শক ফোন করছেন, অনেকে লাইনে আছেন, এবং প্রচুর এসএমএস এবং ইমেল আমরা পাচ্ছি। যেমন একজন দর্শক, তার মেইলটা আমরা একটু পড়ি। মাহমুদুল হাসান অপু, তিনি লিখেছেন যে তিনি প্রথমে জানতে চেয়েছেন যে আসলে বাংলাদেশে আসলে তো আমরা অনেক এমএলএম কোম্পানির কথা শুনতে পাচ্ছি, তো এর মধ্যে কোন সত্যিকারের বা বিশ্বাসযোগ্য, আস্থা রাখা যায় এ ধরনের কোন এমএলএম কোম্পানি কি বাংলাদেশে আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে আমরা কেন সেগুলো দেখতে পাচ্ছি না। কারণ তিনি বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ হলেও কোন কোন দেশে এমএলএম কোম্পানি রয়েছে যেগুলো ভালোভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশে কি এই ধরনের, আমরা ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখি যে 52টা সে বন্ধ করা হয়েছে, নতুন করে এমএলএম কোম্পানি আমরা দেখি না। আমরা দেখি বরং ডাইরেক্ট সেল, যেটা আপনাকে বললাম, টেলিফোন, ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা, এবং সেখানে কমিশন এজেন্ট বলে কিছু নেই, ডিস্ট্রিবিউটর, সরাসরি যে পণ্য বিক্রি করা, এবং এইটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং করা।
যদিও ডেস্টিনি নিজেরা বলছে ডাইরেক্ট সেলিং, তাদের মডেলটা হচ্ছে পিরামিড, এবং পিরামিডের মডেলের ধারণাটাই এসছে যে ওইটার শেষে যে কি হবে, শেষে কোথায় যাবে, শেষে অনেকগুলো মানুষ এটাতে ধরা খাবে, তাদের সর্বোচ্চ খোয়াবে, সেই জিনিসটাই কিন্তু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে যখন আইন করতে চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু বিশ্বে আইন বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এইটা হচ্ছে একটা বিষয়। আর একটা হলো যে আপনি এটা তো ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, ওয়ার্ল্ডের সাথে মিলাই দেখতে হবে। এবং এটা আমরা যতটুকু জানি ওয়েবসাইট থেকে দেখি 90 থেকে 2000 সাল পর্যন্ত বিশ্বব্যাপী এমএলএম এর একটা রমরমা ব্যবসা ছিল। কিন্তু এটার পতনটা কোথা থেকে শুরু হলো? এটা আমরা দেখি যে 1998 সালে যেমন চীনে হয়েছে, তেমনি আমরা দেখি 1994 সালে। সব ক্ষেত্রেই কি আসলে একই ঘটনা ঘটেছিল যে পিরামিডের একটা পর্যায়ে যখন শেষ হয়ে গেছে, মানে যখন আসলে আর পিরামিড বাড়ানোর সুযোগ নাই, মানে তখনই কি আসলে এটা অসন্তোষটা তৈরি হয়? এবং এই অসন্তোষের ফলাফলে, এবং এটা যেটা হয় যে আমেরিকাতে যেটা হয়েছে 94 সালে কংগ্রেস ইলেকশনে, আমেরিকার ইলেকশনে একজন কংগ্রেসম্যান এই এমএলএম কোম্পানি ডিস্ট্রিবিউটর হিসেবে কংগ্রেসম্যান হয়েছিল। 96 সালের ইলেকশনে 5 জন ডিস্ট্রিবিউটর কংগ্রেসম্যান হয়েছিল। এবং সেই সময় আমেরিকার একটা বিখ্যাত ম্যাগাজিনে এটা নিয়ে 97 সালে রিপোর্ট হয়েছিল যে 5 জন কংগ্রেসম্যানের একটা ককাস গঠন হবে এখন ডিস্ট্রিবিউটর, এমএলএম কোম্পানি ডিস্ট্রিবিউটর। তারপরেই আমেরিকান সরকারে কিন্তু এটা মানে তাদের এটা আমলে নেয়, এবং তারপর থেকে তারা এই আইনটা বন্ধ করার জন্য নানান রকম এই কাজ বন্ধ করার জন্য তাদের একটা ওয়েবসাইটে এটা ডিক্লেয়ার করে দেওয়া আছে মানুষকে সচেতন করার জন্য যে এই জাতীয় কাজ করা যাবে না, এটা করলে কি হতে পারে। চীনে আমি বললাম যে 98 সালে এরকম একটা বিরাট জন অসন্তোষ, এখন সব ধরনের এমএলএম কোম্পানি বন্ধ, শুধুমাত্র টেলিফোনে, এটা একটা ডাইরেক্ট সেল, টু ওয়ান সেল এগ নামে বলা হয়, এইভাবে এই চলছে। আমরা আসলে এই আলোচনা তো আমাদের আরো অনেকক্ষণ চলবে। আমরা একজন দর্শক আমাদের লাইনে আছেন, আমরা তার সঙ্গে আলোচনাটা সেরে আছি। দর্শক, আপনার নাম বলুন, আপনার বক্তব্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম, বলুন। জি, আমার নাম মহিউদ্দিন। আমি স্যারের সাথে একটু কথা বলবো। কথাটা হচ্ছে কি যে প্রত্যেকদিন আমি অনুষ্ঠানটা দেখতেছি, বলতেছে যে ডেস্টিনির মূল উদ্দেশ্য পণ্য কেনা বেচা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পণ্য কেনা বেচা, আমি 2003 সালে ডেস্টিনিতে জয়েন করছিলাম এক লোকের কথায় প্রলুব্ধ হয়ে। তো আমার যখন আমি জয়েন করছি তখন 3000 বা 5000 টাকা ছিল, যে আমাকে একটা কার্ড দেওয়া হয়েছিল যে এই কার্ড থেকে আপনার টাকাটা ভবিষ্যতে পণ্য কিনলে এই টাকাটা কেটে নেওয়া হবে। তো এক সময় আমি ঢাকায় ওদের কাকরাইল ওই একটা অফিসে যাই পণ্য ক্রয় করতে। তো তখন দেখলাম যে পণ্যের উপর একটা পয়েন্ট আছে। তো তখন আমি সর্বসাকুল্যে বুঝতে পারলাম যে এই 3000 বা 5000 টাকা যে আমার কাছ থেকে নিচ্ছে, এটা অগ্রিম একটা পণ্য আমার কাছে বিক্রি, মানে আমার একটা পণ্যতে যে লাভ হয় সেই লাভের টাকাটা আমার কাছ থেকে নিচ্ছে। ভবিষ্যতে যদি আমি পণ্য ক্রয় করি তাহলে এই টাকাটা আস্তে আস্তে পয়েন্ট আকারে আমাকে কেটে নেওয়া হবে। তাহলে এদের যে মূল উদ্দেশ্য পণ্য কেনা বেচা, আর ঢাকা শহরে সারা বাংলাদেশে সব জায়গায় একটা কৃষক থেকে একটা মূর্খ লোককে জয়েন করাচ্ছে। তাহলে এই যে পণ্য কেনা বেচার ব্যাপারটা কোথায় আছে? যে আমরা জানি যে পণ্য কেনা বেচা, কিন্তু আসলে পণ্য কেনা বেচার ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই মাল্টি লেভেল মার্কেটিং না মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, তো এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একেবারে ডাইরেক্ট সুদ। এখানে অনেক মৌলবী তাবলিগ করে, জামাত করে, একেবারে স্পষ্ট চুল দাড়ি বা পাগড়ি মাথায় দিয়া এই যে এই ব্যবসাগুলো করতেছে, তাহলে তাদেরটাই বা কেমন যুক্তিসঙ্গত? এবং ওই যে 5000 টাকা নিচ্ছে, এটা আমাকে স্পষ্ট করেন যে এই টাকা 5000 কি, মানে কি কারণে নিচ্ছে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন আপনার। জি, এটা আমি আগে যিনি প্রশ্ন করেছিলেন আমার মনে হয় যে উনি তার জবাব দিয়েছেন। উনি 3000 টাকা, আমি জানি 5000 টাকা শুরু হয়, মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি যেটা সেটা 6000 টাকা, পরে 10,000 টাকা, এইভাবে একই পটে 500 পিভি এরা বলে। এবং এইটা যখন আপনার অর্জন হবে তখন আপনি ডিস্ট্রিবিউটরশিপ পাবেন। এবং উনি যেটা শেষে বললেন যে একজন হুজুর বা একজন যে কিনতেছে সেটা সুদ, বা ওই আলোচনা না গেলেও আমরা এটা বলতে পারি যেমন বনায়ন কর্মসূচি। এখন পার্বত্য চট্টগ্রামে তাদের বনের কোনো অস্তিত্বই নেই, তো তারা শুরু করলো সেই 2006 সালে, এখন 2012 সাল, 2011 সালে তারা পার্বত্য উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে ফেব্রুয়ারি মাসে চিঠি দিল। তারপরে আবার এক দফা চিঠি দিল। আগের চিঠিতে আমরা বলেছি আপনারা দেখছেন না, বাণিজ্য মন্ত্রণালয় পরে এসে বলল যে এইরকম বাণিজ্য, তাহলে সেই জমি কোথায়? সেই পণ্য, তারা কিন্তু 6টা প্রকল্পের কথা বলছে ডেস্টিনি। ডেস্টিনির 37টা মানে প্রজেক্ট আছে, তার মধ্যে তারা বলে 10-12টা অ্যাক্টিভ। তো এইরকম এই সমস্ত প্রোডাক্টের
কি অদৃশ্য কি হবে, মানে যে প্রতিষ্ঠানে আসলে ঠিক চোখে দেখা যাচ্ছে এখনো না, প্রতিষ্ঠান কিংবা- নাই, সেটা বিক্রি হচ্ছে। এটাই বলা হচ্ছে যে অদৃশ্য পণ্য বিক্রি করা যাবে না এখনো। তার মানে এই জায়গা মানুষ তো তার টাকা সঞ্চয় বিনিয়োগ করে রাখছে, সেইটাই আসলে ডেস্টিনি টাকা। আপনি দেখেন যে তারা অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং সেখানে কিনছে, যেমন ধরেন এই যে ফার্মগেটে আনন্দ সিনেমা হল তারা কিনে নিয়েছে বলতেছে, এটা দেখাচ্ছে। তারা আরো অনেক জিনিস তারা বলছে, এবং এইটার মালিকানা কিন্তু ফার্মগেটে আনন্দ সিনেমা হলের মালিকানা তারা বলছে কোঅপারেটিভ সোসাইটির নামে। কিন্তু কে নামে কার, হয়তো কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু ওনারশিপ কারা? কোঅপারেটিভ সোসাইটির রিপ্রেজেন্টেটিভ আছে, আলটিমেটলি তারাই ওনারশিপ, তারাই ওনার, আদালতের কাছে তারা এটাই তাদের ইয়ে। এখানে কিন্তু আপনার শেয়ার নেই। এটার প্রশ্ন করা হলে তারা বলে যে না, আপনি আপনার শেয়ার পাবেন, কিন্তু এটা কিন্তু একটা সময় যে প্রশ্নবোধক হয়ে দাঁড়াইছে, এবং এই প্র্যাকটিসটাই কিন্তু বলা হচ্ছে যে এইটাই একটা সমস্যা তৈরি করবে। একটা পর্যায়ে গিয়ে আমাদের আলোচনা আরো চলবে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই। ফাহিম, দাঁত ব্রাশ। প্রতিদিন দাঁত ব্রাশ। ফাহিম, ফাহিম, এখন তো প্রতিদিন ব্রাশ করবেই, কারণ পেপসোডেন্ট প্রতিদিন ল্যাপটপ জিতে নিন। 200 গ্রাম পেপসোডেন্ট কিনে এখন প্রতিদিন জিতে নিন এসার ল্যাপটপ। 100 দিন 100 ল্যাপটপ, বিস্তারিত পত্রিকায়। স্যার, আমি এহসান আপনার কাছে ট্রেনিং নিতে চাই, ওপেনিং ব্যাটসম্যান। আর এই যে আমার সার্টিফিকেট। কোথা থেকে যে আসে এরা? স্যার 5 ম্যাচে 1টা সেঞ্চুরি আর 2টা। এখন জায়গা নেই, পরে আসো। মানুষ পরখ করে আগে আর দেখে পরে। এই কারণে ইয়েলো ফাইটার সমৃদ্ধ নতুন রেইন পাওয়ার হোয়াইট, যা হলদে ভাব দূর করে আর কাপড়কে রাখে ধবধবে উজ্জ্বল। হ্যালো স্যার, এহসান, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। হঠাৎ একদিন টিকিট টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজ আপ এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস, আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত দাঁত। আপনারও কি আছে ক্লোজ আপ কনফিডেন্স? Did you know you lose up to 100 strands of hair every day? But not with new Dove Hair Fall Rescue System. Its Micro Moisture Serum instantly strengthens hair and reduces hair fall from 100 to 2. So get strong, healthy hair. With new Dove Hair Fall Rescue System, reduces hair fall from 100 to 2. আবার আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমাদের অতিথি মঞ্জুর আহমেদ, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। আমরা কথা বলছিলাম এমএলএম, বাংলাদেশে এমএলএম এর বিস্তার নিয়ে। তো আমরা বিরতিতে যাবার আগে এমএলএম এর বিভিন্ন দিক, ডেস্টিনির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। তো আমরা পরবর্তী আলোচনায় যাবার আগে একটা ইমেল পড়ছি। দর্শক একজন শাওন, তিনি মেল করেছেন। তিনি কিছু তথ্য দিয়েছেন যে পৃথিবীর কোন দেশে কি অবস্থা। তিনি 3টি প্রশ্ন করেছেন। যদি দুদক, এনআরবি, অর্থ সমবায় মন্ত্রণালয় কর্তৃক তদন্ত টিম ডেস্টিনির কোনো দুর্নীতি বা অনিয়ম খুঁজে না পায়, সেক্ষেত্রে আসলে অবস্থানটা কি হবে? সেক্ষেত্রে আসলে এতদিন যে বিভিন্ন অপপ্রচার চলেছে, সেক্ষেত্রে আসলে তারই বা আসলে কি ভবিষ্যৎ হবে? ডেস্টিনিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 20-25 লাখ যুবক যুবতী আয় করছে। যদি ডেস্টিনি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেশের অর্থনীতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা, বা সরকারের আসলে এক্ষেত্রে কি করা উচিত? প্রথমত হলো যে এটা যেহেতু কোনো আইনই নাই, সুতরাং এটা বলাই যায়, নিশ্চিতভাবে বলা যায় এটা অবৈধ। এবং এটা এই আজকে বলে নাই, এটা বাংলাদেশ ব্যাংক, আমি আপনাকে বলেছি যে 2000 সালে প্রথম ফরাসউদ্দিন সাহেব নিউ ওয়ে নিয়ে কথা বলেছে। 2004-5 ডেস্টিনি, আরো প্রতিষ্ঠান, ইউনিপেট, উইউ, নানান প্রতিষ্ঠানের আগমন ঘটেছে এবং সেই সব নিয়ে কথা বলেছে। আন্তঃ মন্ত্রণালয় বৈঠক হয়েছে, বিনিয়োগ বোর্ডের বৈঠক হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক হয়েছে। এখন প্রশ্ন আসছে যে যদি এগুলো না হয় তাহলে মিডিয়ার কি দায়িত্ব? মিডিয়া কি করে? মিডিয়া কাদের দিয়ে চলে? মিডিয়ার লোকের কিন্তু অথরিটি নাই। তারা কিন্তু সরকারের কোনো সার্টিফিকেট বা সরকারের কোনো এরকম কার্ড হোল্ড করে না যে আমি যে ওখানে ধরবো, আমি ওখানে বলবো, এটা আবিষ্কার করব, কিভাবে নিচ্ছি, এটার কিন্তু এখতিয়ার নাই।
মিডিয়া প্রথমত চলে সরকারি নানান প্রতিষ্ঠান, গোয়েন্দা সংস্থা, এরকম বাংলাদেশ ব্যাংক, এসএসসি, দুদক কিংবা এনবিআর, যারা এরকম অথরিটি আছে তারা যে অ্যাক্টিভিটিস গুলো করে সেটার ভিত্তিতে। সেকেন্ড, তারা যেটা করে তারা নিজেরা কিছু ইনভেস্টিগেশন করে। তারা হয়তো মাঠে ময়দানে যে এই সমস্ত কমিশন এজেন্ট কিংবা ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কিংবা জেস্টির সঙ্গে বা জিজিএন এর সাথে বা আইটিসিএল এর সাথে যারা যুক্ত ছিল তাদের সঙ্গে কথা বলে জিনিসটা কি বোঝার চেষ্টা করে, তখন তারা নিজস্ব অনুসন্ধানী রিপোর্ট করে। এইখানে কিন্তু মিডিয়ার কাজ কিন্তু মানে নানান ধরনের। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে সমস্ত কাগজপত্র দেওয়া নেওয়া করে, তারা যে ইনভেস্টিগেশন গুলো করে, সেটাই কিন্তু মিডিয়া প্রথম প্রকাশ করে। মিডিয়া কখনো নিজস্ব ইনভেস্টিগেশন করে যদি পায় সেটাও প্রকাশ করে। সেক্ষেত্রে মিডিয়া কি করে? কর্তৃপক্ষের বক্তব্য নেয়। এই প্রক্রিয়াগুলো তো মিডিয়া করছে। আমরা দেখছি যে বিভিন্ন টেলিভিশনে যে ডেস্টিনির যে ম্যানেজিং ডিরেক্টর আছে উনি বক্তব্য দিচ্ছেন, এবং আমরা জানি যে উনি একটা পিএইচডি ডিগ্রি পেয়েছেন এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামে ফার্মগেট একটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটি থেকে উনি এই যে বৃত্তকার আকারের একটা মডেল দিচ্ছে যেটা পৃথিবীতে কোথাও নাই। এমএলএম এর মধ্যে উনি একটা নতুন এটা দিয়ে উনি নাকি একটা পিএইচডি পেয়েছেন। তো উনি ব্যাখ্যা দিচ্ছেন। মিডিয়ার কাজটা হলো টোটাল জিনিসটাকে তুলে ধরা, উভয় পক্ষের বক্তব্য। মিডিয়া তো সেই কাজটাই করছে। সরকারি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আদালত দিয়েছে, তারা একটা মামলা করেছে এবং জানতে চেয়েছে, সেগুলো মিডিয়া কভার করছে। মিডিয়া কিন্তু সবগুলো কাজই করছে। সুতরাং মিডিয়ার কাজটাই মিডিয়া করছে। মিডিয়াকে দায়িত্ব করার আমার মনে হয় সেরকম সুযোগ কম। মিডিয়ার কাজই হচ্ছে এটা। মিডিয়া প্রত্যেকটা, কারণ আসলে বাংলাদেশ ব্যাংক আসলে ওই বিষয়ে একটা প্রতিবেদন দেওয়ার পরে তারাই অথরিটি, তখন বাংলাদেশ ব্যাংক আসলে পুরো বিষয়টা আলোচনা আসছে, তখনই মিডিয়া কিন্তু এটা কভার করবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংক কিংবা যে কোনো ক্ষেত্রে আপনি ধরেন যেমন নির্বাচন কমিশন একটা কথা বললেই মিডিয়া লেখে। এখন যদি এটা শুরু হইতো যে মিডিয়া নিজে আগে ইনভেস্টিগেশন করে একটা জিনিস বের করে দিয়েছে এবং সেটা, তখন মিডিয়ার দায়িত্ব কিন্তু বেশি। এখন প্রতারণার কথা মিডিয়া লিখেছে, বাংলাদেশ ব্যাংকও লিখেছে। বাংলাদেশ ব্যাংক আজকে লেখে না, 2004 সালে লিখেছে, 2005 সালে লিখেছে, 2000 সালে মিডিয়া আসলে সেটাই তুলে ধরছে। মিডিয়া সেটাই তুলে ধরছে। সুতরাং এইখানে মিডিয়াকে ব্লেম করার আমার তো মনে হয় না কোথাও সুযোগ। অথরিটি যারা তারাই আসলে পুরো বিষয়টা নিয়ে কাজ করছে। এখন মিডিয়া যদি এই ক্ষেত্রে যদি ডেস্টিনির বক্তব্য না দিত তাহলে বলা হয়তো মিডিয়া এক পক্ষ রিপোর্ট করছে। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে দুই পক্ষের রিপোর্টই আছে। ব্যবস্থাপনা পরিচালক ডেস্টিনি রফিকুল আহমেদ সাহেব তিনি অনেক কথা বলছেন, এটার পক্ষে অনেক কথা বলছেন। আমরা একটু অন্য লাইনে যাই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন দর্শকের ফোন এবং বিভিন্ন পত্রপত্রিকা পড়াই থেকে দেখলাম যে এমএলএম এর যে পুরো বিষয়টা এটা আসলে এক ধরনের পণ্য বিক্রি, কিন্তু এখন আসলে অনলাইনে আমরা দেখি যে অনলাইনে পণ্য বিক্রি করা বিভিন্ন সাইট রয়েছে এবং আমরা সেদিনও দেখলাম যে বাংলাদেশে এর মধ্যে অনেক রকম সাইট তৈরি হয়ে গেছে। যেমন একটা সাইট আমরা দেখেছি রকমারি.com, তারা হচ্ছে তাদেরকে অনলাইনে অর্ডার করলে তারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা বই পৌঁছে দেবে। তো এটাও কিন্তু এক ধরনের বিক্রির ব্যবস্থা। প্রকাশকের রাজি হচ্ছে। আমি যেটা বলছিলাম আপনাকে যে এই ধরনের ব্যবস্থার ক্ষেত্রে তাহলে আসলে এমএলএম এর ভবিষ্যৎটা কোথায়? এটা তো এমএলএম এর ভবিষ্যৎ নাই। প্রথমত আমি বললাম যে 52টা দেশে এমএলএম আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জার্মান, চীন, নানান দেশে। আর এই তথ্যগুলো আপনি যেগুলো বলছেন এগুলো আসলে খুব একটা মানে কঠিন কিছু না, এটা নেটওয়ার্কে মানে ইন্টারনেটে ঢুকলেই এটা পাওয়া যাবে। এবং এটা করেই কিন্তু চীনে বিশেষ করে এটা আমি স্পষ্ট করে দেখলাম যে চীনে এই ধরনের বিষয়টাকে বেশি ডাইরেক্ট সেল যেটাকে বলা হচ্ছে সেইটা করতে উৎসাহিত করা হয়েছে এবং সেটা আইনসিদ্ধ। এবং সেখানে অদৃশ্য পণ্য যেটা আমরা এখন বনায়ন ভবিষ্যতে হবে, আপনি 10 বছর পরে আজকে 10,000 টাকা দিলে 10 বছর পরে আপনি 30,000 টাকা পাবেন, এই জাতীয় জিনিস কিন্তু নাই এখন। মানে আমরা যে 52টা দেশের কথা বললাম, তো ফলে এইটা কিন্তু আপনি যেটা বলছেন এটাইকেই কিন্তু প্রেফার করতেছে, এটাই এখন আসতেছে ওই মাল্টি লেভেল মার্কেটিং এর জায়গা থেকে। কিন্তু আমরা সেই পুরানো জায়গায় ফিরে যাচ্ছি, আমাদের সে আইন হচ্ছে, আইন করার চেষ্টা হচ্ছে, এটা কিন্তু যেটা সারা পৃথিবীতে অলরেডি একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া গেছে। এবং আপনি এই যে বললো যে ভারতেও আছে এটা, তারা অন্ধ্রপ্রদেশে নানান জায়গায় এইগুলোর ব্যাপারে এমবার্গো দিয়েছে। আমেরিকাতে আমি দেখলাম যে 10টা কেসে অ্যাটর্নি জেনারেল লক্ষ লক্ষ ডলারের মামলা, লক্ষ লক্ষ ডলার জরিমানা করেছে, লক্ষ লক্ষ, এবং 10টা কেসই আমার কাছে আছে, আমার হাতের মধ্যেই আছে। সো এইগুলো কিন্তু একটা বিষয় না, মানে বিষয়টা এরকম ভাবে ভুলভাবে। বাংলাদেশে আসলে যখন এই ধরনের কোন একটা বিধিনিষেধ বা নীতিমালা হতে যাবে তখন আসলে এগুলো উদাহরণ হতে পারে। হ্যাঁ, এগুলো উদাহরণ হতে পারে। এবং এটা জানার জন্য তো মানুষ আসলে এখানে মানুষকে সহজে ভুলানো যায়, সহজে করা যায়, এটাকেই সুযোগ নেওয়া হয়েছে এবং পৃথিবীব্যাপী তাই করা হয়েছে। পরে একটা সময় দেখা গেছে যে মানুষ যখন সচেতন হয়েছে তখন আসলে পুরো ব্যাপারটা ভেঙে পড়েছে। কিন্তু দর্শক লাইনে আছেন, আমরা তার সঙ্গে আলোচনায় অংশ নেই। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন কিংবা বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কবির। আমি প্রশ্ন করতে চাচ্ছি জি, যে ডেস্টিনি 2000
তারা যে ব্যবসা শুরু করেছে, তারা মার্কেটে যে পণ্য বিক্রি করছে, আমি সেখান থেকে পণ্য ক্রয় করেছি। আমার মনে হচ্ছে তারা যে এই পণ্যগুলির যে দাম তারা নিচ্ছে, এটা আমরা মনে করি যে অতিরিক্ত নিচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশ তারা যে টেলিভিশন যে বিক্রি করছে, বাহিরে তারা যে টেলিভিশন তারা যে মূল্য নির্ধারণ করেছে, বাহিরের দোকানগুলিতে সে টেলিভিশন তাদের মূল্যকে ৩-৪ হাজার কম টাকা মূল্যে পাওয়া যায়। তাহলে একটি প্রশ্ন, সেখানে আমি মনে করব এই পণ্যগুলি এই ডেস্টিনি 2000 এর মাধ্যমে তারা বেশি দামে এই পণ্যগুলি মার্কেটে বিক্রি করছে এবং পুশ সেল করছে, আমি মনে করি এই ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে। আরেকটি হলো যে তারা কিছুদিন প্রায় 1 বছর আগ থেকে তারা পাউলিনিয়া টিভি নামে একটি প্যাকেজ তারা শুরু করছে। আপনাকে কাইন্ডলি বলতে পারবেন যে এই পাউলিনিয়া টিভি বাংলাদেশে কোনো ডিস্ট্রিবিউটারদের মধ্যে কোনো পরিবেশন করা হচ্ছে কিনা বা কোনো অস্তিত্ব আছে কিনা? আমি মনে করি এইটা একটা প্রতারণামূলক তাদের এই সেলিং সিস্টেম। তারা টাকা নিচ্ছে, কোনো গাছের অস্তিত্ব নেই, কোনো বাগানের অস্তিত্ব নেই, কোনো বনায়নের অস্তিত্ব নেই, অথচ দেখা যাচ্ছে এরা এই ডিস্ট্রিবিউটারদের মধ্যে এই টাকা নিচ্ছে কিন্তু মাল দিচ্ছে না এবং শুধু বেনিফিটের কথা বলছে। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করেন যে নাইজিরা তৈল তারা বিক্রি করছে শুধু রাইটি একটি হার্বাল ইন্ডাস্ট্রি থেকে, তারা শুধু একটা কোম্পানি থেকে নিচ্ছে। আমি মনে করবো যে এটা একটা পুশ সেল, ওই কোম্পানি থেকে তারা মনোপলি ব্যবসা করছে। এবং আপনারা দেখেন যে বাইরে থেকে যে পণ্যগুলি তারা নিয়ে আসছে, প্রোবায়োটিক, রোজ, ফিভার আর কি এগুলি নিচ্ছে, এগুলি কিন্তু মালয়েশিয়া থেকে তারা নিয়ে আসছে। তারা যে মূল্য নির্ধারণ করলো, একটা প্যাকেট 550 টাকা এবং এক একটা ছোট্ট প্যাকেট ভিতরে যে ওগুলির মূল্য 55 টাকা। আমরা কি একটু জানতে পারি যে আসলে কি এই যে 550 টাকা ওই পণ্যটির দাম আছে কি না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি আসলে এটা তো ধরেন তাহলে মালয়েশিয়াতে ওই প্রোডাক্টটা তৈরি হয়েছে, যেহেতু মালয়েশিয়া দেখতে হবে তাদের প্রাইসিংটা কত, আমাদের ডলারে কনভার্সন করতে হবে, সেই জিনিসগুলো আসলে মিডিয়ার জায়গা থেকে খুব দুষ্কর। এটা সরকারের কোনো গোয়েন্দা সংস্থা, সরকারের কোনো সংস্থাকে এগুলো খুঁজে দেখতে হবে। এবং সেই সরকারি সংস্থাগুলোতে কিন্তু বলা আছে, তাদের বিভিন্ন রিপোর্টে যে বলা আছে যেগুলো বেশি প্রাইসে বিক্রি করা হয় এবং এগুলোর মান নিয়ে প্রশ্ন আছে। সেটা শুধু বাংলাদেশের, আমি শুধুমাত্র ডেস্টিনির কথা বলছি না, বাংলাদেশে যে মাল্টি লেভেল মার্কেটিং আছে সবার ক্ষেত্রেই এটা অ্যাজ এ হোল একটা সাধারণভাবে আলোচনা যে এদের প্রাইসটা বেশি এবং পণ্যের মানটা খারাপ। এবং এটা বাংলাদেশেও না, শুধু ওয়ার্ল্ড ওয়াইড তাই ছিল, আলোচনাটা সেভাবেই আছে ওয়ার্ল্ডে, সারা বিশ্বেই একইভাবেই দেখা হয়। যে কারণেই কিন্তু বিশ্বব্যাপী এটা এখন ক্রমশ, আমি তো বলছি, বারবারই বলছি যে এটা মিডিয়া মানে জানে, এখন ইন্টারনেটের যুগ, কেউ এটা লুকাচুরি করতে পারবে না। এটা ইন্টারনেট ঢুকলেই সবাই জানতে পারবে, দেখতে পারবে যে এই সমস্ত কোম্পানি আসলে এখন কোন অবস্থায় গেছে। এটা আমি বলবো যে সরকারকেই এই ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে হবে। এনবিআর ইতিমধ্যে শুনেছি তাদের অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, দুদক নানান ধরনের ইনভেস্টিগেশন করছে, তাদের অফিসে গেছে এবং সেই কাজগুলো করার মধ্য দিয়েই আসলে সমাধানে পৌঁছাতে হবে। আর শুরুতেই বোধহয় একজন প্রশ্ন করেছিল যে তাহলে ভবিষ্যৎটা কি যারা আছেন, সেটা তো আসলে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমরা এর মধ্যে কিন্তু বেশ কিছু মানে এসএমএস এবং মেইল পেয়েছি, সময়ের অভাবে আসলে সবগুলো পড়া যাচ্ছে না। তারা বলছেন যে আমরা তো অলরেডি এর সঙ্গে যুক্ত হয়ে গেছি, আমরা আসলে কি করব, মানে আমরা কিছু টাকা ইনভেস্ট করেছি, আমরা হয়তো পণ্য বিক্রি করার চেষ্টা করছি, আমরা সদস্য সংগ্রহ করার চেষ্টা করছি, তো এখন আসলে আমাদের কি করণীয় হচ্ছে? আমরা প্রথমে বুঝিনি, কিন্তু এখন আসলে এত প্রচার হচ্ছে, আমরা এখন হয়তো পুরো ব্যাপারটা আস্তে আস্তে বোঝার চেষ্টা করছি। তো তাদের আসলে এখন কি করণীয় আছে? আসলে এটাতে খুব বলার খুব কিছু নাই, কারণ আমরা আইটি সেলে দেখেছি বেশ কিছু বিপুল সংখ্যক যারা এখানে বিনিয়োগ করেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ফরাসউদ্দিন সাহেব, পল্টন ময়দানে আইটি সেলের যে প্রধান ছিলেন তিনি বক্তৃতা করে গভর্নরের পদত্যাগ চেয়েছিলেন, আমার মনে আছে বিষয়গুলো। যুবকের সময় আমরা দেখেছি সেখানেও প্রতারিত হয়েছে। বারবার কিন্তু একটার পর একটা ঘটনা ঘটছে। এটা হচ্ছে সরকারকে দায়িত্ব নিতে হবে। মিডিয়ার কাজটা হচ্ছে এখানে এই জিনিসগুলোকে তুলে ধরা, কিন্তু দায়িত্ব আসলে নিতে হবে সরকারকে এবং সাধারণ মানুষকে আসলে সচেতন হতে হবে। হ্যাঁ, এবং সাধারণ মানুষকে এটা যেমন আমি বললাম যে আমেরিকান ট্রেড কমিশন, ফেডারেল ট্রেড কমিশন নামে আমেরিকার ওয়েবসাইটে এটা কিন্তু পরিষ্কারভাবে জনগণকে সচেতন করে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারকেও এই সচেতনতার জায়গা নিতে হবে। আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো যে পৃথিবীব্যাপী এই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলো
তারা প্রভাবশালী ক্ষমতাধর ব্যক্তিদেরকে তাদের কাছে নিয়ে এসছে। স্পোর্টস সেক্টরে দেখা যায় বার্সেলোনার মতো টিমকে তারা স্পন্সর করেছে, বড় বড় ইভেন্ট তারা কভার করেছে, এবং সেই ইভেন্ট কভার করার মধ্য দিয়ে তারা জনগণের কাছে আস্থা নেওয়ার চেষ্টা করেছে। আমাদের দেশেও কিন্তু আমরা এটা দেখি, আমরা দেখেছি যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে তারা তাদের এবং বিভিন্ন কার্যক্রমে সেইটার অন্তর্ভুক্ত কারণে করার কিন্তু চেষ্টা করেছে। মানুষের আস্থার জায়গাটা বৃদ্ধি পায়। এখন সেগুলোকে মানুষকে বুঝতে হবে এবং সরকারকে এই জাতীয় কাজগুলোকে কিভাবে নিরুৎসাহিত করা হয় সেগুলো দেখতে হবে। এবং তার সবচেয়ে আগে দরকার যে ডেস্টিনি যেটা দাবি করছে, ডেস্টিনি যেটা বলছে, তারা যেভাবে সদস্য, তারা যেটা চ্যালেঞ্জ করছে সেটা নিয়ে বোঝাপড়া হওয়া দরকার, যে আসলে বাংলাদেশ ব্যাংক ঠিক বলছে, আসলে অন্য যে পুরো ব্যাপারটা আসলে তদন্ত চলছে, তদন্ত শেষ সরকারকে সেই জায়গায় সিদ্ধান্তে আসতে হবে যে আসলে কোনটা ঠিক এবং আমাদের কি করণীয়, সেই জায়গা থেকে আমাদের যেতে হবে। আমাদের সময় বেশ খুব দ্রুত ফুরিয়ে আসছে। একজন দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছেন, তার সঙ্গে আমরা আলোচনা করি। দর্শক, আপনার নামটি বলুন এবং আপনার প্রশ্ন কিংবা বক্তব্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাসুর রহমান টিটু। জি। বাংলাদেশে আমি কোনো ভূমিকা না করে শুরু করছি। বাংলাদেশে 1999 সাল থেকে এই এমএলএম এর পদার্পণ হয়, তখন থেকে আমি একচেটিয়ার সাথে কাজ করতেছি। এবং সর্বোপরি আমি যখন এমএলএম সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারছি, তখন আমি দেখছি বাংলাদেশে এ যাবৎ পর্যন্ত যতগুলো কোম্পানি কাজ করছে, প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনো ভাবে বাংলাদেশের মানুষকে ঠকাচ্ছে। এটা আমি আমার 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর ওইদিকে স্যার একটা কথা বলতেছেন যে পৃথিবীর 52টা দেশে এমএলএম কে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। আসলে স্যারের উদ্দেশ্যে আমি বলতে চাই, স্যার আপনার এই কথাটা পুরোপুরি ঠিক না। 52টা দেশে পিরামিড স্কিম জাতীয় যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এমএলএম কনসেপ্টটা কিন্তু সিনেটের মতো পার্লামেন্টে বৈধতা নিয়ে তারা সমগ্র ওয়ার্ল্ডে কাজ করতেছে। আর আপনি যেটা বলেন যে চীনে কোন রকম কোন কোম্পানি কাজ করতেছে না, সেই কথাটাও আসলে ঠিক না। কারণ চীনে আমি জানি, আপনি একটু জেনে দেখবেন, 100+ কোম্পানি তারা মাথা উঁচু করে বিজনেস করতেছে, এবং ওই সমস্ত কোম্পানিতে কোনো ফেক কোনো কিছু নাই। তো চীনের রিসেন্ট যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে তারা তাদের যত বিজনেস ছিল, পিরামিড বিজনেস ছিল, ইনভেস্টমেন্ট বিজনেস ছিল, এগুলোকে বন্ধ করে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি রাইটলি বলেছেন, এমএলএম ঠিক না, আসলে পিরামিড আকৃতি আমাদের এখানে যে এমএলএমটা চলছে আমরা সেটাকে বলতে চাইছি। এই পিরামিড আকৃতি মানে এমএলএম এর মানে যে কনসেপ্টটা দিয়ে এমএলএম আসলে যে পিরামিড যেটা ডিস্ট্রিবিউশনশিপের মাধ্যমে নিচে চলে যাওয়া, 15 জন একটা সাইকেল পণ্য বিক্রিতে, যেটাতে আসলে সদস্য, আমি তো বললাম যে আমি বলেছি যে ডাইরেক্ট সেলটাকে তারা উৎসাহিত করছে, যে ইন্টারনেটের মাধ্যমে। হতে পারে যে আমার কথার মধ্য দিয়ে হয়তো উনার কাছে মেসেজটা উল্টা গেছে, কিন্তু এমএলএম আছে ডাইরেক্ট সেলের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে যেখানে হচ্ছে যে এই যে আপনি একজন সদস্য সংগ্রহ করবেন, আপনি 2 হাতে 2 জন সদস্য সংগ্রহ করবেন, তারা আবার 2 জন সদস্য সংগ্রহ করবেন, এই পদ্ধতিটা কিছুটা বন্ধ করা হয়েছে। এবং ডাইরেক্ট সেল, আপনি ইন্টারনেটের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে পণ্যটা বিক্রি করতে, সেটাতে কোনো বাধা নেই, সেটাই আইন করে করা হয়েছে। আমি সেটাই বলতে চেয়েছি। আচ্ছা, আমাদের অনুষ্ঠান প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আলোচনাতে আরো চলতে থাকবে। দর্শক, আমাদের পুরো সপ্তাহ জুড়ে আমরা এমএলএম নিয়ে আলোচনা করব। আপনারা চাইলে আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদেরকে লিখে পাঠাতে পারেন 2233 এই নাম্বারে এসএমএস করে কিংবা ইমেল করে। চাইলে অনুষ্ঠান চলাকালে ফোনও করতে পারেন। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ, দেখতে থাকুন ইয়াং নাইট।